আসসালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার গুলা কোথায় আছে? বাংলা একটা কথা আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আরেকটা কথা আছে, জোর ডর গেয়া বোমার গেয়া। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুইটা অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মইরা যাও, অথবা তুমি আপোষে চলে আসো, যা আছে দিয়ে দাও। আর আজকের পৃথিবীতে পশ্চিমা শক্তির বস যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সিংহ বা বাঘ, আমি যে নামে ডাকি, ইরান একের পর এক চমক দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়ার গুলা কোথায় আছে? বাংলা একটা কথা আছে, মেঘ দেখে তোরা করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আরেকটা কথা আছে, জোর ডর গেয়া বোমার গেয়া। ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় হোক, দেশ হোক, যখন আপনার প্রতিপক্ষ শক্তিশালী হবে, ক্ষমতাশীল হবে, আপনার সামনে দুইটা অপশন থাকে, লড়াই করো অথবা তুমি মইরা যাও, অথবা তুমি আপোষে চলে আসো, যা আছে দিয়ে দাও। আর আজকের পৃথিবীতে পশ্চিমা শক্তির বস যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সিংহ বা বাঘ, আমি যে নামে ডাকি, ইরান একের পর এক চমক দেখাচ্ছে। যে কোনো সময় একটা বড় যুদ্ধ হবে, নিয়মিত আপডেটগুলো নিশ্চয়ই পাচ্ছেন। তো এর মাঝখানে ইরান আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলাকে মোকাবিলা করার জন্য শুধুমাত্র যে প্রেস ব্রিফিং করেন তা না, তলে তলে বেশ কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে। চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আরব সাগর, মধ্যসাগর, লোহিত সাগর যেগুলো আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজের বহর, বিমানবাহী যে রণতরী অথবা ফ্রিগেট, ডেস্ট্রয়ার, আরো কি কি জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল একটা নৌবাহিনীর সেটেল করে রাখছে, যেখানে হাজার হাজার কমান্ডো অবস্থান করছে। ইরান বুঝতে পারছে যে এই যুদ্ধটা যদি হয়, এটার কমান্ডিং সেন্টার হবে এই সামুদ্রিক এরিয়া, অর্থাৎ আমেরিকার যেই নৌঘাটি, এটাই হবে কমান্ডিং সেন্টার, যেখান থেকে সেনাবাহিনী যাবে, ফিরে আসবে, কমান্ডোরা যাবে, ফিরে আসবে, এমনকি ইরানের বিভিন্ন জায়গায় এই জাহাজগুলো থেকে বড় ধরনের অভিযান চালানো হবে। আর সেই জাহাজগুলোকে যদি টার্গেট করতে হয়, তাহলে তাদের হাতে দরকার এমন মেশিন যেটা দিয়ে আমেরিকাকে ঠিকানো যায়। আর সেটা হচ্ছে চীনের হাতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই তথ্য জানিয়েছে 6টি সূত্র, যারা এই চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ চীন এবং ইরানের মধ্যে যে সকল কর্মকর্তারা এই চুক্তিটা জানেন, এরকম 6জন ব্যক্তি এই তথ্য দিয়েছেন। আর এই তথ্য আমরা কিভাবে জানলাম? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। রয়টার্স বলতে, ইরান এই সিদ্ধান্ত নিচ্ছে তখনই যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসাবে ইরানের উপকূলের কাছে বড় নৌবহর যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে। ইরান বুঝতে পারতেছে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়া নিজেরা, ধরেন না বৃষ্টি আসতেছে, কথার কথা বৃষ্টির সাথে তুলনা করার সুযোগ নেই, ধরেন ছাদ থেকে ইট পড়তেছে, তা আপনি একটা ছাতা নিলেন স্টিলেরই বা যেমনি হোক, যে আমার গায়ে যেন ইট না পড়ে, তা আপনি কতক্ষণ এই ছাতার মেয়াদ থাকবে? এটা তো নষ্ট হয়ে যাবে। দরকার হচ্ছে কি, ছাদ থেকে যেখান থেকে আপনার এগুলা পড়তেছে ওই জায়গাটাকে মানে সূত্রটা বন্ধ করে দেওয়া। এই কারণে ইরান চিন্তা করছে যে না বাবা, শুধুমাত্র নিজেরা পাল্টা হামলা চালাবো, এগুলোর থেকে বেটার হচ্ছে এমন কিছু করি যেটা দিয়ে এই জাহাজগুলোকে ভয় দেখানো যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি CM-302 এই ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আর সরবরাহ কবে সেটা জানা নেই। তো কি এটা? এটার যে লেন্থ আছে সেটা প্রায় 290 কিলোমিটার, সুপারসনিক গতিতে উড়ে খুব নিচু উচ্চতার চলা। এখন কেন? কারণ জাহাজ তো ভাই আকাশে থাকে না, পানিতে থাকে। তো এটাকে টার্গেট করতে হলে নিচু উচ্চতাই দরকার। জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে হামলা চালানোর সক্ষমতা, অর্থাৎ আমেরিকার যে জাহাজগুলো আছে এগুলোর একটা নিরাপত্তা সিস্টেম আছে, সেই সিস্টেমকে ফাঁকি দিয়ে ঠকতে পারবে। অস্ত্র বিশেষজ্ঞদের মতে, এগুলো মোতায়েন হলে ইরানের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবহরকে চুয়ানি খাওয়ার জন্য সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর এ অঞ্চলে মার্কিন নৌবাহিনী খুব বেশি দিন টিকতে পারবে না। সে অপেক্ষা রইলাম। ভালো থাকুন। ভাবিয়ে কই, এটা এমন একটা প্যাস, এই প্যাসটা আসলে ভাবি 3 দিন চিন্তা করছে সেহরি খাওয়ার পরে, 3 রোজা শেষ, আমি চেষ্টা করলাম ভাই, ফাললাম না।
তুই পারবি নি সিগুলি ডাইভকে কিতা 8ই ফাল্গুন আর 9 ফাল্গুনের যে খেলাটা 1952 সালের আর আজকের দিনের এটা ফেসটা কিটা। তো ট্রাস্ট মি, হয়তো আমার মেধা অনেক কম বা চিকন বুদ্ধিটা ততটা বুঝি না। তো আজকে যখন আমাদের মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বড় ছেলে না মেজো ছেলে জানি না, মাসুদ সাইদি, তিনি একটা বক্তব্য দিলেন যে 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন পালন করা উচিত। প্রথমে আমার শরীরটা জোশ চলে এসে শয়তান বলে লারে বাড়ারে। তো পরে আমি আবার একটু চিন্তা করলাম যে এত বুদ্ধিমান একজন মানুষ, একজন এমপি হয়েছে, শিক্ষিত মানুষ, নিশ্চয়ই কথাটা ফাও কথা কয় নাই। আসলে কি 71 তারা মানে না, 1952 মানে না? তো পরে এটা নিয়ে আমি আপনার গুগলের কাছে কিছু প্রশ্ন করলাম, তারপর এআই এর কাছে কিছু প্রশ্ন ছিল, কিছু পত্রিকার তথ্য কাটিং করলাম। তো সেখান থেকে আমি যেটা দেখলাম যে 8ই ফাল্গুন এবং 9 ফাল্গুনের মধ্যে একটা চিকন প্যাচ আছে। অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারি, মানে যেটা আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন পালন করছি, সেটা ছিল 8ই ফাল্গুন। অর্থাৎ আমরা যে 21শে ফেব্রুয়ারি আজকের দিনে পালন করছি, 1952 সালে যেদিন ভাষা আন্দোলন হলো, বাংলা দিন হিসেবে সেটা ছিল 8ই ফাল্গুন। তো এখন আমরা যখন আজকের দিন এটা পালন করতেছি, এটা হচ্ছে 9ই ফাল্গুন। তাহলে যদি আমরা 8ই ফাল্গুন এটাকে পালন করি, তাহলে সেটা কি 20শে ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে? এইখানেও আবার একটা চিকন প্যাচ আছে। আমি এআই এর কাছ থেকে বেশ কিছু তথ্য নিলাম এবং এটার উপর বেশ কিছু জার্নাল ছিল। তো সেগুলো ঘাটাঘাটি করার পরে যে তথ্য পাইছি, ওই ভাবির মতন আমারও মাথা উলাই গেছে। বাট আপনাদের মধ্যে অনেক বিচক্ষণ আছে, ফেসবুক বিশ্লেষক, তার উপরে হচ্ছে কি বলা হয় যে ধরেন আরো বড় বড় মহারথী জ্ঞানী, তো একটু প্যাচটা ভেঙে দিয়েন। আচ্ছা, আমি যতটুকু তথ্য পাইলাম, 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। প্যাচটা লাগছে 1999 সালে। ইউনেস্কো 1999 সালের 17ই নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়, যা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়। আর এটি মাতৃভাষার প্রতি সম্মান এবং ভাষাগত বৈচিত্র্য রক্ষার অঙ্গীকারের দিন। তো প্রশ্ন হচ্ছে যে মাসুদ সাইদি আসলে এখন এই বিষয়টা নিয়ে নাড়া দেওয়াতে সমস্যাটা কোথায় হয়েছে? আজকে ফেসবুকে দেখেন সারাদিন ইনকিলাব জিন্দাবাদ, এটা নিয়ে কিন্তু একটা মানে হুলস্থুল কাণ্ড চলছে। কেউ কেউ মনে করছেন যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বাংলা আমাদের যে ভাষা দিবস, এই দিবসে ইনকিলাব জিন্দাবাদ এটা তো পাকিস্তানি ওয়ার্ড, এইটা ভাই বলা যাবে না। আবার একদল মনে করছেন না, ভাষার স্বাধীনতা আছে, রক্ত দিয়া মানে ভাষা নিছি ভাই, তো আমার মন যা চায় তাই বলবো। আবার এই দিনেই মাসুদ সাইদি সাহেব তিনি যখন গুতা মারলেন যে 8ই ফাল্গুন পালন করা উচিত, আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে থাকে না যে কোনো কাজ কাম নাই, একটা বিতর্ক ক্রিয়েট করা, এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা হয়তো করতে পারি, বাট যারা রেসপন্সিবল পার্সন আছেন, আমার কাছে মনে হয় এমনি জামাতের প্রতি মানুষের একটা ধারণা আছে। দেখেন যত 24, 71 যত কথাই বলেন, জামাতের সাথে 1971 একটা কনফ্লিক্টেড ইস্যু। আজকে ডাক্তার শফিক সাহেবের সাথে দেখেছেন যে একদম প্রথম প্রহরে কি ধরনের একটা অ্যাক্টিভিটিস হয়ে গেছে, তাই না? তো সেইখানে আইসা যে মাসুদ সাইদি সাহেব যখন 8ই ফাল্গুন আর 9ই ফাল্গুনের একটা মানে চিকন প্যাচ লাগানোর জন্য তিনি কথাটা বলছেন, আমার কাছে এটা প্যাচই মনে হয়েছে যে অহেতুক একটা বিতর্ক তৈরি করা। এমনকি জামাতকে এনটি 71 অথবা 1952 সালে জামাতের ভূমিকা, 71 পরবর্তী সময়ে ভূমিকা, বা বাংলাদেশ এনটি বাংলাদেশ, এক ধরনের ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ বা বিএনপির নেতাকর্মীরা সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে মাসুদ সাইদি সাহেবের এই কথাটা ওইটার পক্ষে কেমন জানি আমার কাছে মনে হলো আর কি, হইতে পারে আমি রং। বাট এই ধরনের বক্তব্য দিয়া আমার মনে হয় যে জামাতের যেই রাজনৈতিক স্ট্যান্ড অথবা রাইট নাও যেই স্ট্র্যাটেজি আছে, সেটার বিপক্ষে আপনারা ন্যারেটিভ তৈরি করবেন না। অহেতুক বিতর্ক নিয়ে ফেসবুকে গরম করা, এগুলা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ধরেন আমরা 2-4টা ডলার কামাই, ভিডিও না থাকলে একটা মাইরা দেই, তা আপনারাও কি এরকম মাইরা দেওয়া শুরু করলেন? রাষ্ট্রের অনেক জরুরি কাজ আছে, ওইগুলো মনোযোগ দিয়ে করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।